শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় অর্থাৎ গত ক্লাসে আমরা নগদান বই নিয়ে পড়াশোনা করেছিলাম। নগদান বই নিয়ে পড়াশোনার সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে শিখন ফল বা আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা দিতে হয়, এবং সেই সাথে সাথে আমরা আজকে দুই ঘরা নগদান বই নিয়ে বিশদ আলোচনা করব। বিগত ক্লাসে আমরা নগদান বইয়ের প্রকারভেদ, নগদান বইয়ের গুরুত্ব, নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওইটার সেই কন্টিনিউশনে আজকে আমরা বিশেষ করে দুই ঘর নগদান বই কিভাবে প্রস্তুত করা হয় এবং দুই ঘর নগদান বইয়ের আমরা ম্যাথ প্র্যাকটিস করব। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা নগদ টাকা লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন করে থাকে। তাদের বিভিন্ন প্রাপ্তি বা রিসিভেবলস গুলো চেকের মাধ্যমে হয়, আবার তারা বিভিন্ন পেয়েবলস বা যাদেরকে পরিশোধ করতে হবে তাদেরকে চেকের মাধ্যমে পরিশোধ করে। আমাদের আজকের যে নগদান বই অর্থাৎ দুই ঘরা নগদান বই, এই ক্ষেত্রে ওইসব ব্যবসায়ীদের লেনদেন বেশি প্রাধান্য পাবে। অর্থাৎ এই দুই ঘরা নগদান বইতে নগদ প্রাপ্তি, নগদ প্রদানের সাথে সাথে ব্যাংকের মাধ্যমে যে প্রাপ্তি ও প্রদানগুলো ঘটে সেগুলো অন্তর্ভুক্ত হবে। সাথে সাথে আমরা কিছু স্পেশাল ট্রানজেকশন বা স্পেশাল কিছু লেনদেন দেখব যেখানে ট্রিটমেন্টটা একটু বিশেষভাবে করতে হয়, যেগুলোকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তাহলে চলো আমরা দুই ঘরা নগদান বই নিয়ে আলোচনা শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দেখা যাক দুই ঘরা নগদান বইয়ের একটি নমুনা ছক। আমাদের বইতে সুন্দর করে দেয়া আছে ডেবিট দিক এবং ক্রেডিট দিক। এই ডেবিট দিক হচ্ছে প্রাপ্তি, অর্থাৎ আমরা নগদ এবং ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে যে টাকাগুলো পাবো সেগুলো আমরা ডেবিট দিকে লিখবো। আর ক্রেডিট দিক মানে হচ্ছে প্রদান বা আউটফ্লো। আমরা নগদ বা চেকে যত টাকা প্রদান করব বা আমাদের ব্যবসার থেকে চলে যাবে সেগুলো আমরা ক্রেডিট দিকে লিখবো। তাহলে ডেবিট দিকের এন্ট্রিগুলো যদি আমরা দেখি, প্রথমেই আমরা পাচ্ছি তারিখ, অর্থাৎ তারিখের ক্রমানুযায়ী আমরা কি কি পেয়েছি সেগুলো লিখবো। প্রাপ্তি ডিটেলসটা লিখবো, কার কাছ থেকে পেয়েছি। ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, অর্থাৎ আমরা যদি নগদে পাই তাহলে এখানে লিখবো। আমরা লক্ষ্য করছি যে আমরা গত ক্লাসে যে এক ঘরা নগদান বই করেছিলাম এই পর্যন্ত কিন্তু মিলছে, তাই না? নগদ টাকা সেখানেও ছিল, এখানেও ছিল। এর আগে যে ঘরগুলো অর্থাৎ তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, এগুলো সেখানে ছিল, এখানেও আছে। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ব্যাংক টাকা। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দুই ঘরা নগদান বইতে এই কলামটাই নতুন অ্যাড হয়েছে। অর্থাৎ আমরা যদি চেকের মাধ্যমে কোনো কিছু পাই সেই ক্ষেত্রে আমরা এই ব্যাংক টাকা ঘরে সেটাকে লিখব। আবার দেখতে পাচ্ছি তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ আমরা যদি কোনো পেমেন্ট বা পরিশোধ নগদে করি সেটা আমরা নগদ টাকাতে লিখবো ক্রেডিটে, আর যদি কোনো চেকে কোনো কিছু পেমেন্ট বা পরিশোধ করি সেটাকে আমরা ব্যাংক টাকাতে লিখবো ক্রেডিট দিকে। শিক্ষার্থীবৃন্দ, এই গেল আমাদের দুই ঘরা নগদান বইয়ের নমুনা ছক। আমরা গত ক্লাসে যেহেতু এক ঘরা নগদান বইয়ের নমুনা ছকও প্রস্তুত করেছি, তাহলে আমরা খুব সহজেই একটা তুলনা বা কম্প্যারিজন করতে পারবো যে এক ঘরা নগদান বই ও দুই ঘরা নগদান বইয়ের যে ছকের মধ্যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে। আমি তোমাদের আগেই ধরিয়ে দিয়েছি মিলগুলো, আর অমিল হচ্ছে শুধুমাত্র ব্যাংক টাকা এখানে আছে আর এক ঘরাতে ব্যাংক টাকা ছিল না। এই ছোট্ট জিনিসটা নিয়ে তোমাদের একটা হোমওয়ার্ক বা বাড়ির কাজ থাকবে। তোমরা নিজেরা তালিকা লিখবে যে এক ঘরা নগদান বই ও দুই ঘরা নগদান বইয়ের মধ্যে বা দুই ঘরা নগদান বইয়ের ছকের মধ্যে তোমরা কি কি মিল খুঁজে পেলে আর কি কি অমিল খুঁজে পেলে। তাহলে এটা তোমাদের একটা বাড়ির কাজ। স্কুল খোলার সাথে সাথে তোমরা তোমাদের বাড়ির কাজটা শ্রদ্ধেয় শিক্ষকের নিকট জমা দিবে। আমরা এখন আলোচনা করব কন্ট্রা এন্ট্রি নিয়ে। কন্ট্রা এন্ট্রি জিনিসটা কি? আমরা জানি নগদ টাকা এটা যেমন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পত্তি, আবার ব্যাংক হিসাব এটাও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পত্তি বা অ্যাসেট। নগদান বইয়ে যখন আমরা এই ম্যাথগুলো করব বা নগদান বই প্রস্তুত করব তখন আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সে ওনার বা মালিক ব্যবসার প্রয়োজনে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলন করছে। আমি আবারও বলছি, ব্যবসার প্রয়োজনে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলন করছে। সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংক ব্যালেন্স, সেই ব্যাংক ব্যালেন্স কমে যাবে, কারণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে। আর কি বৃদ্ধি পাবে? ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বা ক্যাশ বৃদ্ধি পাবে। খুবই সিম্পল। আবার মাঝে মাঝে দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যাংক হিসাবটা বৃদ্ধি পাচ্ছে আর নগদ টাকা বা ক্যাশ বাক্সের যে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ নগদ টাকা
এই হার্ড ক্যাশ বা এই নগদ কারেন্সিটা কমে যাচ্ছে। তো এক্ষেত্রে এই দুইটা সিচুয়েশনই, অর্থাৎ ব্যবসার জন্য নগদ টাকা উত্তোলন করা হোক অথবা ব্যবসার নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হোক, এই দুইটা সিচুয়েশনে কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে আর একটা সম্পত্তি হ্রাস পাচ্ছে। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, প্রথম যে সিচুয়েশনটা ছিল যে ব্যবসার প্রয়োজনে ব্যবসার ব্যাংক থেকে নগদ টাকা তোলা হচ্ছে, তাহলে নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে যেহেতু নগদ টাকা বাড়বে, আর ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পাচ্ছে যেহেতু ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে তোলা হচ্ছে বা উত্তোলন করা হচ্ছে। সেকেন্ড বা দ্বিতীয় যে সিচুয়েশনটা আমরা পড়েছি যে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হচ্ছে, ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পায়। আমরা জানি ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে একটা অ্যাসেট বা সম্পত্তি, তাহলে সম্পত্তির পরিমাণ বাড়ে। যেহেতু নগদ টাকা জমা দিচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে, তাই নগদ টাকা কমে যাবে বা নগদ নামক সম্পত্তিটি কমে যাবে। এই দুই ধরনের লেনদেন যখন আমরা নগদান বইতে লিপিবদ্ধ করতে যাব, তখন এই এন্ট্রিগুলোকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। তাহলে এই কন্ট্রা এন্ট্রির প্রসিডিংটা কিভাবে দেয়, চলো এবার সেটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, 2 ঘোড়া ও 3 ঘোড়া নগদান বইতে ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার নিয়ম। প্রথমেই নগদ অর্থ ব্যাংকে জমা দেন বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ টাকা আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিই তাহলে কি হবে? আমরা যেটা শুরুতে এতক্ষণ আলোচনা করেছিলাম যে নগদ টাকা যদি আমরা ব্যাংকে জমা দিই, ব্যাংক বৃদ্ধি পাবে, আমাদের নগদ অর্থাৎ ক্যাশ যে হাতে আছে এটা কমে যাবে। তাহলে এই ঘটনা বা এই লেনদেনটাকে আমরা নগদান বইয়ে কিভাবে পোস্টিং বা রেকর্ড করব? আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিকে নগদান হিসাব, কিন্তু টাকা লিখছি ব্যাংকের ঘরে, অর্থাৎ ব্যাংকে আমি নগদ টাকা জমা দিচ্ছি, এভাবে পড়তে হয়। ডেবিট দিকে ব্যাংক বৃদ্ধি পাচ্ছে মানে ব্যাংকে টাকা জমা দিচ্ছি। কি জমা দিচ্ছি? নগদ টাকা, এই কারণে নগদান হিসাব প্রাপ্তির ঘরে। আবার ক্রেডিট দিকে নগদ টাকা কমে যাচ্ছে, কারণ আমি এই নগদ টাকা নিয়ে তো ব্যাংকে জমা দিলাম। এখন এই যে নগদ টাকা নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি? উত্তর হচ্ছে ব্যাংকে জমা দেওয়ার জন্য। এই কারণে প্রদানে লিখব ব্যাংক হিসাব। আবারও বলছি, একটু মনোযোগ দাও। আমরা ডেবিট দিকে লিখছি নগদান হিসাব, টাকাটা লিখছি ব্যাংকে। প্রাপ্তিতে লেখার সময় লিখছি নগদান হিসাব, কিন্তু টাকা লিখছি ব্যাংকে। আচ্ছা, কারণ আমরা ব্যাংকে টাকাটা জমা দিচ্ছি। আবার ক্রেডিট দিকে আমরা টাকাটা লিখছি নগদান হিসাবে বা নগদ টাকাতে, কিন্তু হিসাবের ঘরে লিখছি ব্যাংক হিসাব, অর্থাৎ আমি ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য নগদ টাকাটা তুললাম। এখানে মনোযোগ দেওয়ার ব্যাপারটা হচ্ছে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটার সামনেই ছোট করে ক লেখা আছে ব্র্যাকেটে। এই ক মানে হচ্ছে কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই বিপরীত দাখিলা। আবার পরবর্তী যে সিচুয়েশনটা সেটা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করা হলো। সেই ক্ষেত্রে আমাদের ডেবিট দিকে নগদ টাকা বৃদ্ধি পাবে, যেহেতু টাকাটা আমরা ব্যাংক থেকে তুলেছি, তাই প্রাপ্তিতে আমরা ডিটেলসে লিখবো ব্যাংক হিসাব। আবার ক্রেডিট দিকে ব্যাংকের টাকা কমে যাবে, কারণ ব্যাংক থেকে টাকা আমরা তুলে নিয়েছি, যেহেতু নগদ টাকা তুলেছি ব্যাংক থেকে, তাই আমরা প্রদানে বিস্তারিত লিখবো নগদান হিসাব। শিক্ষার্থীবৃন্দ, জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে আমরা কিভাবে সেটাকে নগদান বইয়ে রেকর্ড করি? আমরা জমাকৃত চেক প্রত্যাখ্যান এই লেনদেনটি রেকর্ডিং এ দেখতে পাচ্ছি যে ক্রেডিট দিকে ব্যাংকে কমানো হয়েছে আর প্রদানে লেখা সংশ্লিষ্ট পক্ষ। এই সংশ্লিষ্ট পক্ষ মানে হচ্ছে আমরা যদি XYZ কোম্পানির কাছ থেকে চেকটা পাই, তাহলে এখানে আমরা লিখবো XYZ কোম্পানি, অর্থাৎ যার কাছ থেকে চেকটা পেয়েছি তার নামটা এখানে লিখতে হবে। এখন এই ঘটনাটা আসলে কি? জমাকৃত চেক প্রত্যাখ্যান মানে কি? এটা উদাহরণটা খুবই সিম্পল, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। জমাকৃত চেক মানে হচ্ছে, ধরো ব্যবসা প্রতিষ্ঠান কারো কাছে টাকা পায়, যার কাছে টাকা পায় সেই XYZ কোম্পানি টাকা না দিয়ে একটি চেক দিল। আমরা যখন সেই চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, কোনো কারণে ব্যাংক সেই চেকটি প্রত্যাখ্যান করলো। এটা হতে পারে তহবিলের স্বল্পতা, হতে পারে চেকটা কোনো জালিয়াতি হয়েছে বা কাটাকাটি হয়েছে, কোনো না কোনো কারণে ব্যাংক ফেরত দিল। যখনই ব্যাংক আমাদের জমাকৃত চেকটা ফেরত দিয়ে দিবে, তখন আমরা এটাকে বলবো জমাকৃত চেক প্রত্যাখ্যান। তখন আমরা নগদান বইয়ে তার পোস্টিংটা এভাবে করব যে নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংক ব্যালেন্সে টাকা লিখবো আর ডিটেলসে লিখবো যার কাছ থেকে চেকটি পেয়েছি। এর ঠিক উল্টো চিত্রটা হচ্ছে, আমরা যদি কাউকে চেক প্রদান করি বা কাউকে চেক দেই, অর্থাৎ কেউ আমার কাছে টাকা পায়, তাদেরকে আমরা নগদ টাকা বা ক্যাশ না দিয়ে তাদেরকে আমরা চেক দিলাম।
তো যখন আমরা তাদেরকে চেক দিয়েছি আমাদের কিন্তু একটা লায়াবিলিটি কমে গিয়েছে, পেয়েবল যাকে আমরা পে করেছি সেই লায়াবিলিটি কমে গেছে, আবার আমাদের ব্যাংকের টাকাও কমে গেছে, কারণ চেক প্রদান করলে আমরা জানি যে আমরা ব্যাংকে সেটাকে পোস্টিং দিই। এখন সেই চেক যাকে আমরা প্রদান করেছি সে যদি কোনো কারণে সেই চেকটা ভাঙাতে ব্যর্থ হয় বা ব্যাংক যদি সেই চেকটাকে প্রত্যাখ্যান করে দেয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নগদান বইয়ের ডেবিট দিকের ব্যাংক টাকা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ এটা ধরে নেওয়া হয় যে আমার ব্যাংকের টাকা যেটাকে আমরা আগে কমিয়েছিলাম পেমেন্ট হিসাবে সেটা আবার বেড়ে গেল, অর্থাৎ সেটা কমেনি, বেড়ে গেছে। কেন বেড়ে গেছে মুখস্থ করবে না, একটু বোঝার চেষ্টা করো। আমি কাউকে কোনো পেমেন্ট করলাম বা কারো দায় পরিশোধ করলাম, এখন ওই ভদ্রলোক বা ওই ব্যবসা প্রতিষ্ঠান যদি চেকটা না ভাঙাতে পারে বা ব্যাংক তার চেকটা প্রত্যাখ্যান করে দেয়, তখন ধরে নেওয়া হবে যে আমার ব্যাংক হিসাবের টাকা বাড়বে। কারণ আমার ব্যাংক হিসাবের টাকা যখন ওকে আমি চেক দিয়েছিলাম আমি কমিয়েছিলাম, যেহেতু ও চেকটা ভাঙাতে পারিনি তাই আমার ব্যাংক হিসাবের টাকাটা কমবে না, মানে বৃদ্ধি পাবে। এবার দেখব ব্যাংক সুদ মঞ্জুর। ব্যাংক সুদ মঞ্জুর মানে হচ্ছে, আমরা জানি ব্যাংকে আমরা আমানত রাখি, সেই আমানতের উপর ব্যাংক একটি নির্দিষ্ট রেটে বা হারে সুদ প্রদান করে থাকে। এভাবে ব্যাংক যদি কোনো সুদ মঞ্জুর করে সেটাকে আমরা ব্যাংকে টাকা বৃদ্ধি হিসাবে বিবেচনা করব, অর্থাৎ 2 ঘর নগদান বইয়ের ডেবিট দিকের ব্যাংক কলামের টাকা আমরা বৃদ্ধি করব। আবার যদি উল্টোটা হয়, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ ও চার্জ, অর্থাৎ আমরা যদি ব্যাংক থেকে লোন নেই ব্যাংক আমাদের উপর সুদ ধার্য করবে, সেই ক্ষেত্রে সুদ আমাদেরকে পরিশোধ করতে হয়। আবার ব্যাংকের কোনো সার্ভিস নিলে ব্যাংক তার সার্ভিস চার্জ করবে, সেটাকে আমাদের ব্যাংক টাকা বা ব্যাংকের ব্যালেন্স কমিয়ে ফেলে। তাহলে এই ধার্যকৃত সুদ ও চার্জকে আমরা আমাদের 2 ঘর নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংকের কলামে লিখব, প্রদত্ত সুদ নামে এবং ব্যাংক চার্জ নামে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা নগদান বই প্রস্তুত করব। আমাদের বইতে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে 2 ঘর নগদান বইয়ের। সেটা চৌধুরী অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। নভেম্বরের 1 তারিখে নগদ উদ্ধৃত্ত বা ব্যালেন্স বিডি যেটাকে আমরা বলি সেটা ছিল 5,000 টাকা। ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত্ত ছিল 3,000 টাকা। নভেম্বরের 2 তারিখে ছিল পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা। নভেম্বরের 4 তারিখে ছিল দেনাদারের নিকট থেকে চেক প্রাপ্তি 6,000 টাকা। নভেম্বরের 6 তারিখে অফিসের জন্য আইপিএস ক্রয় ছিল 5,000 টাকা। নভেম্বরের 8 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয় ছিল 9,000 টাকা। একইভাবে 12 তারিখে রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি হয়েছে 7,000 টাকা। 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা। 20 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 5,000 টাকা। 23 তারিখে মেহজাবিনের নিকট থেকে প্রাপ্তি 3,000 টাকা। 25 তারিখে আনোয়ারকে নগদে পরিশোধ করা হয়েছে 3,000 টাকা। 28 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 300 টাকা। আবার 30 তারিখে ব্যাংক চার্জ ধার্য করেছে 200 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে লেনদেন সমূহের ভিত্তিতে 2 ঘরা নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা ছকটা আমরা আগেই জানি যে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার একই কথাগুলো ক্রেডিট দিকের জন্য প্রযোজ্য। নভেম্বরের 1 তারিখে শুরুতে আমাদের ব্যালেন্স বিডি বা যেটা আমাদের প্রারম্ভিক ব্যালেন্স দেয়া ছিল নগদ টাকা এবং ব্যাংক টাকার, অর্থাৎ 5,000 টাকা এবং 3,000 টাকা, এটা লিখবো আমরা ডেবিট দিকে, যেহেতু ডেবিট ব্যালেন্স দেওয়া ছিল। এই ব্যাংকের ব্যালেন্সটা ক্রেডিটও থাকতে পারতো, সেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত, যেটা আমাদের জন্য একটি লোন। আবার নভেম্বরের 2 তারিখে ক্রয় হিসাব বা ক্রয় করা হয়েছিল চেকের মাধ্যমে 2,000 টাকা। এই কারণে এটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো, টাকা চলে গেছে, যেহেতু চেকের মাধ্যমে চলে গেছে তাই আমরা ব্যাংকে ক্রেডিট করব বা ব্যাংক হিসেবে লিখবো। নভেম্বরের 4 তারিখে আমরা দেনাদারের নিকট থেকে চেক পেয়েছিলাম 6,000 টাকা, এটাকে আমরা ব্যাংক হিসাবে লিখবো। যেহেতু আমরা পেয়েছি তাই ডেবিট দিকে লিখবো, যেহেতু চেক পেয়েছি এই কারণে ব্যাংকে আমরা টাকাটাকে লিখবো। নভেম্বরের 6 তারিখে অফিস সরঞ্জাম কিনেছিলাম নগদ টাকা প্রদান করে 5,000 টাকা, এই কারণে ক্রেডিট দিকে লিখবো যেহেতু প্রদান করেছি। আর যেহেতু নগদে প্রদান করেছি আমরা, এই কারণে আমরা নগদের ঘরে এই 5,000 টাকা লিখবো। আবার আসবাবপত্র বিক্রয় করে আমরা নগদ টাকা পেয়েছিলাম 9,000 টাকা। যত টাকা নগদ পেয়েছি ঠিক তত টাকাই নগদানের ঘরে লিখবো, আমরা ডেবিট দিকে লিখবো, যেহেতু প্রাপ্তি হয়েছে তাই ডেবিট। আবার 12 তারিখে যেটা হয়েছে, বিক্রয় করেছি আমরা, বিক্রয় করে চেক পেয়েছি 7,000 টাকা, তাহলে এটাই আমরা লিখবো বিক্রয় হিসাব, টাকাটা লিখবো ব্যাংকের ঘরে। কেন ব্যাংকের ঘরে? কারণ আমরা চেক পেয়েছি। আর কেন ডেবিট দিকে? কারণ এটা বিক্রয়, বিক্রয় মানে প্রাপ্তি, আমরা টাকাটা পেয়েছি। আবার একইভাবে যদি দেখি 15 তারিখে উত্তোলন করা হয়েছে 2,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই উত্তোলনটা কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আমরা যদি প্রশ্নটা পড়ি,
নম্বর নভেম্বরের 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 2000 টাকা। অর্থাৎ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে এই উত্তোলনটা করা হয়েছে। যে প্রয়োজনই করা হোক, যেহেতু ব্যবসায়ের টাকা কমে গেছে তাই এটা ক্রেডিট দিকে লিখবো। যেহেতু উনি ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে উত্তোলন করেছে তাই আমরা ক্রেডিট দিকে ব্যাংকে টাকাটা লিখলাম। এবার আমরা নভেম্বরের 20 তারিখে দেখব। এই 20 তারিখে হয়েছে কন্ট্রা এন্ট্রি, যেটা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, যে ব্যাংক থেকে উত্তোলন 5000 টাকা। যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে বলেনি, তার মানে ধরে নিতে হবে ব্যবসার প্রয়োজনেই ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। এখন ব্যাংক থেকে উত্তোলন করা হলে কি উত্তোলন করা হয়েছে? নগদ টাকা। তাহলে নগদ টাকা নিশ্চয়ই বৃদ্ধি পাবে। যেহেতু বৃদ্ধি পাবে, এই কারণে আমরা ডেবিট দিকে নগদ টাকা লিখলাম 5000 টাকা। আর এই নগদ টাকাটা আসছে কোত্থেকে? ব্যাংক থেকে। তাই আমরা প্রাপ্তির ঘরে লিখব ব্যাংক হিসাব, ব্র্যাকেটে লিখব ক। ক মানে হচ্ছে কন্ট্রা এন্ট্রি। আবার এই একই এন্ট্রি আমরা ক্রেডিট দিকে লিখব নগদান হিসাব, টাকাতে লিখব ব্যাংকের ঘরে। কেন ব্যাংকের ঘরে? কারণ আবার ব্যাংক হিসাব কমে যাচ্ছে, এই কারণে আমরা ক্রেডিট দিকে ব্যাংকে টাকাটাকে লিখব। নভেম্বরের 20 তারিখে পরে 23 তারিখে আমরা মেহজাবিনের কাছ থেকে নগদ টাকা পেয়েছিলাম 3000 টাকা, যেটাকে আমরা ডেবিট দিকে নগদ ঘরে লিখলাম। এবার 25 তারিখে আমরা আনোয়ারকে প্রদান করেছি। আনোয়ারকে আমরা 3000 টাকা দিয়েছিলাম, এই কারণে আমরা নগদান হিসাব ক্রেডিট দিকে লিখব আনোয়ার হিসাব 3000 টাকা। আবার 28 তারিখে দেখা যাচ্ছে, নভেম্বরের 28 তারিখে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, অর্থাৎ সুদ মঞ্জুর করেছে। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে সেটাকে আমরা ডেবিট দিকে লিখি, কারণ আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে 300 টাকা। আবার নভেম্বরের 30 তারিখে ব্যাংক চার্জ ধার্য করলো। যেহেতু ব্যাংক চার্জ নিচ্ছে আমাদের কাছ থেকে, এই কারণে এটাকে আমরা ক্রেডিট করে দিব, ব্যাংকের ঘরে লিখব 200 টাকা। আমরা গত ক্লাসে বলেছিলাম যে নগদের ঘরে সবসময় ডেবিট দিকের টাকাটা বেশি হয়, কারণ আমাদের কাছে যত টাকা হাতে আছে তার চেয়ে বেশি টাকা আমরা খরচ করতে পারি না। যেহেতু ডেবিট দিকের আমাদের যোগফলটা বেশি হয়, তাই আমরা ডেবিটের যোগটা আগে করি। তাহলে 5000 যোগ 9000 যোগ 5000 যোগ 3000, আমাদের টোটাল টাকা হয় তো 22000 টাকা। এটা হচ্ছে ডেবিট দিকের নগদ দিক। এখন যত টাকা আমরা ডেবিট দিকে যোগফল পাবো নগদের, ঠিক তত টাকাই ক্রেডিট দিকে নগদের যোগফল হতে বাধ্য। তাহলে না হলে তো আমাদের দুতরফা মিলবে না, তাই না? ডাবল এন্ট্রি সিস্টেম মিলবে না। এই কারণে ডেবিট দিকে যোগফল যেহেতু 22000 টাকা, আমরা ধরে নিচ্ছি ক্রেডিট দিকে যোগফল ও নগদের দিকে 22000 টাকাই হতে হবে। যত টাকা ডিফারেন্স হবে তত টাকাকে আমরা বলবো ব্যালেন্স সিডি বা ক্যারি ডাউন। ওই মাসের শেষ তারিখ, এটা গত ম্যাথেও আমরা করেছি গত ক্লাসে, যে নভেম্বর মাসের শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 30 তারিখ। এই 30 তারিখে ব্যালেন্স সিডি লিখবো নগদের ঘরে 14000 টাকা। একই কাজ আমরা ব্যাংকের জন্য করব। ডেবিট দিকে ব্যাংকের যোগফল হয় 16300 টাকা, আর ক্রেডিট দিকে ব্যাংকের যোগফল, এই ডেবিট দিকের যোগফল আর ক্রেডিট দিকের যোগফল যদি আমরা দুইটাকে ব্যালেন্স করি বা ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের যোগফলকে বিয়োগ করি, আমরা দুইটার মধ্যে পার্থক্য পাই 7100 টাকা। এই 7100 টাকা এটা হচ্ছে ব্যালেন্স সিডি ব্যাংকের জন্য। আবার এটাই পরের মাসের শুরুতে হয়ে যাবে ব্যালেন্স বিডি। নগদের ঘরে থাকবে 14000 টাকা এবং ব্যাংকের ঘরে থাকবে 7100 টাকা। আশা করি তোমরা পুরো ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যদি এই ম্যাথটা তোমরা বোঝো তাহলে তোমাদের জন্য একটা ছোট বাড়ির কাজ থাকবে। তোমাদের বইতে দেখো যে ম্যাথটা আমরা করলাম তার নিচে একটা 2 ঘর নগদান বইয়ের বাড়ির কাজ দেওয়া আছে। তোমরা অবশ্যই বাড়ির কাজটি সুন্দর করে করবে এবং স্কুল খোলার সাথে সাথে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছে এই বাড়ির কাজটি তোমরা জমা দিবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা মূলত 2 ঘর নগদান বই নিয়ে আলোচনা করেছি। আমরা একটা ম্যাথ করেছি। আমরা দেখেছি কিভাবে বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি কিভাবে পোস্টিং দিতে হয় এবং কোন কোন এন্ট্রির জন্য কন্ট্রা এন্ট্রি করতে হয়। আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমরা যদি আবার করতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের অনলাইন অর্থাৎ ফেসবুক বা ইউটিউবে চোখ রাখতে পারো। তোমরা সবাই বাসায় থাকবে, সরকারের দিক নির্দেশনা মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। সবাই ভালো থাকো।